Hello everyone, in this video we are going to discuss about the classification of living organism as a part of TRBT STPGT syllabus. So first of all let us discuss about what is living. আমরা living বা জীবিত আমরা কাদেরকে বলবো, যাদের মধ্যে গ্রোথ থাকবে, যারা কোষের সংখ্যায় বৃদ্ধি পাবে বা কোষের মাসটা বৃদ্ধি পাবে, তাদেরকে বলবো আমরা যে লিভিং হিসেবে কনসিডার করতে পারবো। বাট এখন কিছু নন লিভিং এন্টিটিগুলা, যেমন আমাদের বডির মধ্যে যে ক্রিস্টালগুলো ফরমেশন হচ্ছে বা সেগুলো তো নন লিভিং, তো সেগুলো তো গ্রোথ হচ্ছে, তাদের মধ্যে তারাও বৃদ্ধি হচ্ছে। যেরকম মাউন্টেন, হিমালয় পর্বতটা প্রত্যেক বছর কয়েক মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, তো এটা তো একটা জড় বস্তু। মাউন্টেন যেটা পাহাড় একটা পর্বত, সেটা তো জড় বস্তু, কিন্তু তারা যদি বৃদ্ধি হয় তাহলে আমরা কি বলতে পারবো যে গ্রোথ ক্যান নট বি এ ডিফাইনিং প্রপার্টি ফর considering living organisms. So living things or like non-living things also grow, so it is not a defining property of a living. Like reproduction যেরকম আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন, আসেক্সুয়াল রিপ্রোডাকশন, আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আমাদের ফিশন, বার্ডিং, স্পোর ফরমেশন এগুলো দেখতে পাই। সেক্সুয়াল রিপ্রোডাকশন লাইক গ্যামেট ফরমেশন, জাইগোট। সো রিপ্রোডাকশন বেসিক্যালি মিনস when the organism increases in number, যখন তার নাম্বারটা বাড়বে তাদেরকে আমরা বলতে পারবো যে the organism is able to reproduce. Now there are certain organisms that cannot reproduce, like mole is one, যেটা infertile, certain infertile couples they are unable to, they are living but don't reproduce, they are unable to reproduce. So some lower organisms also have sterility, that so this proves that they are living but they are unable to reproduce. So the reproduction also cannot be a defining property due to certain exceptions. যেগুলোর মধ্যে রিপ্রোডাকশন, যে অর্গানিজমটা জীবিত কিন্তু তাদের মধ্যে কোনো রিপ্রোডাকশনটা হচ্ছে না, তো রিপ্রোডাকশন ইজ অলসো এ নট ডিফাইনিং প্রপার্টি ফর লিভিং অর্গানিজম। নেক্সট হচ্ছে তাদের মধ্যে মেটাবলিজম, যেটা কেমিক্যাল রিয়াকশনগুলো হচ্ছে। তো বায়োকেমিক্যাল রিয়াকশনস লাইক অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম দ্যাট শুড অকার ইনসাইড দ্য লিভিং অর্গানিজম, তাহলে আমরা তাদেরকে লিভিং হিসেবে কনসিডার করতে পারবো। যেটা সেল ফ্রি সিস্টেমের মধ্যে আমরা স্টাডি করতে পারি। তো যেটা মেটাবলিজম ইজ প্রেজেন্ট অনলি ইন লিভিং বিংস, যেটা লিভিং যেটা জীবিত তাদের মধ্যে আমরা মেটাবলিজমটা আমরা দেখতে পাই। তো মেটাবলিজম ইজ এ ডিফাইনিং প্রপার্টি যেটা লিভিং অর্গানিজম। তো মেটাবলিজমটা যেহেতু অনলি প্রেজেন্ট ইনসাইড দ্য লিভিং অর্গানিজম, তো উই ক্যান কনসিডার মেটাবলিজম যেটা যে জীবিত বস্তুটার একটা প্রধান বৈশিষ্ট্য, যে মেটাবলিজম হবে তাদের বডির মধ্যে। তাছাড়া কনসিয়াসনেস আর রেসপন্স টু স্টিমুলাস, যে বাহ্যিক যে বিভিন্ন স্টিমুলাসগুলো তার এগেনস্টে রেসপন্স দিতে পারবে, যে তাপমাত্রা হোক, কোল্ড হোক, রেইন হোক, উইন্ড হোক, তার এগেনস্টে ওই বস্তুটা মুভমেন্ট করতে পারবে, তার এগেনস্টে ওই রেসপন্স দেখাতে পারবে ডিউ টু দ্যাট এনভায়রনমেন্টাল স্টিমুলাস। যেরকম উদ্ভিদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ফটোপিরিয়ডিজম হোক, ফটোট্রপিজম হোক, সো সেগুলা কি হচ্ছে ওই এনভায়রনমেন্টাল যে কন্ডিশনসগুলো তার এগেনস্টে প্লান্ট বডিটা নিজেদেরকে মডিফাই করতে পারছে। তো দিস ইজ রেসপন্স টু স্টিমুলাস। সো প্রাণীদের ক্ষেত্রে সবচেয়ে থেকে বেশি সেলফ অ্যাওয়ারনেসটা বেশি থাকবে, এবং প্রাণীরা কী করতে পারে, একটা জায়গাতে মুভ করতে পারবে। যদি আমরা সূর্যের আলোকটা বেশি হয়তো আমরা ছাতা নিয়ে থাকি বা আমরা ছায়া খুঁজি, তো ওই ধরনের যে উই আর এবল টু রেসপন্স টু দ্য এক্সটার্নাল স্টিমুলাস। সো দিস ক্যান বি অলসো কনসিডার এ ডিফাইনিং প্রপার্টি অফ লাইফ, কনসিয়াসনেস। সো এই দুইটা যে একটা জীবিত বস্তু, কাদেরকে আমরা জীবিত বলতে কনসিডার করতে পারবো, দ্য অর্গানিজম শুড বি এবল টু এক্সিবিট মেটাবলিজম অ্যান্ড কনসিয়াসনেস। সো অল টুগেদার দিস ইজ এ ডিফাইনিং প্রপার্টি অফ লাইফ। অর্গানিজমটার মধ্যে মেটাবলিজম হতে হবে, তার মধ্যে তার কনসিয়াসনেসটা থাকতে লাগবে, যে বাহ্যিক যে পরিবেশের বিভিন্ন স্টিমুলাস বা বিভিন্ন কন্ডিশনস তার এগেনস্টে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে পারবে, তো তাইলেই আমরা তাদেরকে জীবিত হিসেবে কনসিডার করব। সো দ্য গ্রোথ বৃদ্ধি পায় যদি হয় তার জন্যই তাকে আমরা জীবিত বলবো, সেটা পসিবল না। রিপ্রোডাকশন অলসো ডিউ টু কিছু এক্সেপশনাল কেসেস আছে, যার জন্য আমরা রিপ্রোডাকশনটাকেও যে জীবিত বস্তুর প্রধান বৈশিষ্ট্য হিসেবে আমরা কনসিডার করতে পারবো না। নাও ইফ ইউ টক অ্যাবাউট দ্য ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম, যে লিভিং বস্তু, প্রচুর ধরনের লিভিং বস্তু আমরা পৃথিবীর মধ্যে পাই। এখন পর্যন্ত আমরা যদি টোটাল নাম্বার অফ স্পিসিস আমরা দেখি, পৃথিবীর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 1.7 to 1.8 মিলিয়ন স্পিসিস আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করেছি বা ডেসক্রাইব করেছি। It is estimated that the earth contains approx
8.7 মিলিয়নস অফ স্পিসিস, যার মধ্যে আমরা মোটামুটি অনলি 2/3 or like 1/3 to or 1/4 we are able to describe. আমরা এখন পর্যন্ত মাত্র 4 ভাগের 1 ভাগের মতন আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, ক্যাটাগরাইজ করতে পেরেছি। সো ইন টোটাল যদি অনেক সব কোয়েশনের মধ্যে জিজ্ঞেসও করেছে যে মানে টোটাল ডাইভার্সিটি লিভিং অর্গান স্পিসিস কতটা ডিসক্রাইব করেছি আমরা, দ্যাট ইজ 1.7 to 1.8। সো সবথেকে বেশি ডাইভার্সিটি কাদের মধ্যে দেখতে পাই আমরা? অ্যানিমালসের মধ্যে, প্রাণীর মধ্যে, তারপরে উদ্ভিদ, তারপরে ছত্রাক, তারপরে আমাদের মাইক্রো অর্গানিজম যেরকম ব্যাকটেরিয়া বাগেরা, সেগুলো আমাদের সবচেয়ে থেকে মানে কম্পেয়ার টু অ্যানিমালস তাদের মধ্যে সবচেয়ে থেকে বেশি ডাইভার্সিটি দেখা যায়। তো ইন্ডিয়াটাকে আমরা মেগা বায়োডাইভার্স কান্ট্রি হিসেবে কনসিডার করি, মেগা বায়োডাইভার্সিটি কনসিডার করা হয়, কারণ যে পৃথিবীর সবচেয়ে থেকে 7 থেকে 8% যেই স্পিসিসগুলো আছে সব এর মধ্যে মানে ইন্ডিয়ার মধ্যেই আমরা 7 থেকে 8% আমরা ওই ডাইভার্সিটিটা লক্ষ্য করতে পারি। তো সবচেয়ে থেকে ডাইভার্সিটি স্পিসিস সবচেয়ে থেকে বেশি আমরা রেকর্ড করেছি এখন পর্যন্ত অ্যানিমেলের মধ্যে। তো ইফ ইউ টক অ্যাবাউট এই যে লিভিং অর্গানিজমগুলোকে নামকরণ করা, তাদেরকে গ্রুপিং করা, তাদেরকে ক্লাসিফিকেশন করা, তো সবগুলা আসছে আমাদের ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্সের উপরে। তো এই যে ট্যাক্সোনমিক্স টার্মটা কয়েন করেছে ফার্স্ট এপি ডে ক্যান্ডলি। তো উই নিড টু রিমেম্বার দ্যাট who coined the term taxonomy. So the answer would be A.P. Candoli. That taxonomy, what is the function of taxonomy? Taxonomy basically deals with identification, classification, nomenclature of organisms. তো এটাকে আমরা স্পিসিস থেকে আইডেন্টিফাই করব, তাকে একটা গ্রুপিং ক্লাসিফিকেশন করব এবং তাদের নোমেনক্লেচার মানে নামকরণ করব। নেক্সট হলো সিস্টেমেটিক টার্মটাকে কয়েন করেছে ক্যারোলাস লিনিয়াস, যে এই টার্মটা ফার্স্ট সায়েন্টিস্ট ইউজ করেছিল, যেটা তার একটা পাবলিকেশন যেটা হলো সিস্টেমা নেচারে, ওই বইটার মধ্যে ফার্স্ট সেটা পাবলিশ করেছিল। তো দ্য সিস্টেমেটিক টার্ম ওয়াজ কয়েন বাই ক্যারোলাস লিনিয়াস। তো সিস্টেমেটিকটা কি? সিস্টেমেটিকটা ট্যাক্সোনমি প্লাস ইভলিউশনারি রিলেশনশিপ দুটোটাকে মিলে আমরা বলছি সিস্টেমেটিক্স। মিনস ট্যাক্সোনমি যেটা ছিল দ্যাট ইজ আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নমেনক্লেচার, কিন্তু ওই জায়গার মধ্যে জাস্ট বেসড অন বাহ্যিক কিছু বৈশিষ্ট্যের উপর আমরা সেটাকে ক্যাটাগরাইজ করছি। বাট যখন আমরা তার ইভলিউশনারি, তারা কীভাবে ইভলভ হয়েছে, যে তাদের যে অ্যানসেস্টরটা কে, তারা কোন অর্গানিজম থেকে তারা ইভলভ হয়েছে, সেইগুলো সম্বন্ধে যদি আমরা কনসিডার করি তাহলে সেটাকে বলবো আমরা সিস্টেমেটিক্স। সো সিস্টেমেটিক্স ইনক্লুড ট্যাক্সোনমি প্লাস ফাইলোজেনি, যেটা ফাইলোজেনেটিক ইভলিউশনারি রিলেশনশিপ আমরা কনসিডার করব। নেক্সট, ইফ ইউ টক অ্যাবাউট দ্য কনসেপ্টস অফ বায়োডাইভার্সিটি অর ডাইভার্সিটি, তো বায়োডাইভার্সিটি বেসিক্যালি উই ক্যান সি ভেরিয়েবল নাম্বার অফ অর্গানিজমস ইন অ্যান্ড অ্যারাউন্ড। সো দ্যার অনেক বিভিন্ন ডাইভার্স গ্রুপের অর্গানিজম আমরা দেখতে পারি। অ্যানিমালসের মধ্যে আমরা কত ডাইভার্সিটি দেখতে পাই, উদ্ভিদের মধ্যে আমরা কত ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল এই যে ভেরিয়েবিলিটি, এই যে ডাইভার্সিটি, সবগুলো এই থেকে বলছি আমরা বায়োডাইভার্সিটি, বিকজ বায়োডাইভার্সিটি মিনস লিভিং। তো এই যে ভেরিয়েবিলিটি বা যে মানে আমাদের যে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী সবগুলো একসাথে আমরা বলছি বায়োডাইভার্সিটি। সো ওভারঅল আমরা এর আগে যে বলেছি যে 1.7 to 1.8 মিলিয়ন স্পিসিস আমরা ডেসক্রাইব করেছি আউট অফ 8.7 এস্টিমেটেড। সো ইন্ডিয়া অ্যাজ ইট কন্টেন্স 7 to 8% অফ দ্য গ্লোবাল স্পিসিস, সেই জন্য ইন্ডিয়াকে বায়োডাইভার্সিটি বলা হয়। না এখন এই যে এত বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী মাইক্রোব সবগুলো আছে, তো তাদেরকে আমরা স্টাডিটা কেন করব? ওয়াই নিড টু স্টাডি দেম? ফার্স্ট অফ অল টু আন্ডারস্ট্যান্ড ইভলিউশনারি রিলেশনশিপ, কোন স্পিসিসটা কার সাথে রিলেটেড, কোন স্পিসিসটা থেকে কোন স্পিসিসটা ইভলভ হয়ে আসছে, আমাদের অ্যানসেস্টরসকে, ওই জিনিসগুলো আমাদের স্টাডি করার জন্য আমরা ট্যাক্সোনমিটা আমরা ইউজ করব। তাছাড়া আইডেন্টিফিকেশন, স্পিসিসগুলোকে আইডেন্টিফিকেশন, তারপর সিস্টেমেটিক স্টাডি, যে একটা স্পিসিস সেটাকে আইডেন্টিফাই করতে পারলে সেটাকে আমরা ফার্দার কনজারভেশন করতে পারবো। কনজারভেশন অফ এন্ডেঞ্জার স্পিসিস, যে কোন স্পিসিসটা কতটুকু পরিমাণে অ্যাভেলেবেল আছে, দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস প্রেজেন্ট অন আর্থ। So if we know their current status, we will be able to conserve them based for the future also. Then sustainable utilization of the resources. So if we know that we know that there are so many plants that are medicinally important, so if we can able to identify them and identify the available resources, like কতটুকু আছে available, তো ওইটার উপরে বেস করে আমরা নিজেদের
মানে প্রয়োজন অনুসারে আমরা সেটা ব্যবহার করতে পারবো এবং সেটাকে এরকমভাবে ব্যবহার করব যেটা ফিউচারও সেটা সাস্টেইন থাকে, ফিউচার জেনারেশনও যাতে ইউজ করতে পারে, ওইটাকে বলছি আমরা সাস্টেনেবল ইউটিলাইজেশন। সো এই আইডেন্টিফিকেশন, ট্যাক্সোনমি অ্যান্ড নমিনক্লেচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা থেকে আমাদের একটা আইডিয়া দেবে যে স্পিসিসটার অ্যাভেলেবিলিটি কত আছে, তার ইম্পর্টেন্সটা কী, যেটা আমরা ভবিষ্যৎ জেনারেশনের জন্য কনজার্ভ করতে পারবো। নাও এই যে ডাইভার্সিটিটা ডিফারেন্ট ধরনের ডাইভার্সিটি হতে পারে, জেনেটিক লেভেল হতে পারে, স্পিসিস লেভেলে হতে পারবে বা ইকোসিস্টেম লেভেলে হতে পারবে। তো জেনেটিক ডাইভার্সিটি যেটা ভেরিয়েশন, যে জিনের ভেরিয়েশনের ক্ষেত্রে যেটা হয়, আমরা জানি যে প্রত্যেকটা ক্যারেক্টার্স আমরা যে জেনারেশন টু জেনারেশন ট্রান্সফার হচ্ছে, সেটি যেটা জিনগত বৈশিষ্ট্য যেটা বলছি, জিনের মাধ্যমে সেটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সফার হচ্ছে, যেটা ইন ডিটেলসে উই উইল ডিসকাস ইন দ্য ইনহেরিটেন্স ইউনিট। সো যে জিনগত বৈশিষ্ট্য, জিনের মধ্যে যে ভেরিয়েশনটা থাকে, যেটা একটা স্পিসিস আর একটা স্পিসিসের মধ্যে যে ভেরিয়েশন, তো সেগুলোকে বলছি আমরা জেনেটিক ডাইভার্সিটি। যখন জিনের মধ্যে ভেরিয়েশন, যেমন আমরা আমাদের আশেপাশে দেখি আমাদের প্রচুর পরিমাণে রাইস ভ্যারাইটি থাকে, যেমন আমরা যে বেগুনেরও আমরা অনেকগুলো ভ্যারাইটি দেখতে পারি। তো দ্যাট ইজ বেসিক্যালি উই আর টকিং অ্যাবাউট জেনেটিক ভ্যারাইটিস আর জেনেটিক ডাইভার্সিটি, যে একটা স্পিসিস তার মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ বিকজ অফ দ্য জেনেটিক ডাইভার্সিটি, জিনগত বৈশিষ্ট্যের কারণে আমরা সেটা এই ধরনের ডিফারেন্ট ধরনের আমরা ভ্যারাইটি পেয়ে থাকি। তারপরে স্পিসিস ডাইভার্সিটি, আমরা আশেপাশে আমরা যদি দেখি যে বিভিন্ন ধরনের স্পিসিস আমরা দেখতে পারতেছি, ভ্যারাইটি অফ স্পিসিস আমরা দেখতে পাই। যেরকম আমরা যদি সোলাম নাম কথা বলি, বেগুনের কথা বলি, আশেপাশে উই সি দ্যার আর ডিফারেন্ট টাইপস অফ ব্রিঞ্জলস আর অ্যাভেলেবল, ব্রিঞ্জল স্পিসিস, সোলানাম স্পিসিস আর অ্যাভেলেবল। সো দিস ইজ নোন এজ স্পিসিস ডাইভার্সিটি। যখন অনেকগুলো স্পিসিস অ্যাভেলেবল থাকবে সেটাকে বলবো আমরা স্পিসিস ডাইভার্সিটি। যেরকম এই যে পার্ট অফ ইন্দো হিমালয়ান বায়োডাইভার্সিটি হটস্পট, সো ইট কন্টেন্স লার্জ নাম্বার অফ ডাইভার্স স্পিসিস ইন ইট। যেমন ওয়েস্টার্ন ঘাটের মধ্যে সবচেয়ে থেকে বেশি অ্যাম্ফিবিয়ান ডাইভার্সিটি থাকে, প্রচুর নাম্বার অফ অ্যাম্ফিবিয়ান, ডিফারেন্ট ধরনের অ্যাম্ফিবিয়ান স্পিসিস আর অ্যাভেলেবল ইন ওয়েস্টার্ন ঘাটস। নেক্সট ইজ ইকোসিস্টেম ডাইভার্সিটি। ইকোসিস্টেম ডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অফ হ্যাবিটেট। একটা ইকোসিস্টেমের মধ্যে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অর্গানিজমস রিসাইডিং টুগেদার, সো সেটাকে বলবো আমরা ইকোসিস্টেম ডাইভার্সিটি। লাইক রেইনফরেস্টে ডিফারেন্ট ধরনের প্লান্টস থাকবে, ডেজার্টের মধ্যে যেমন ডিফারেন্ট ধরনের প্লান্টস, তারপর ডিফারেন্ট ধরনের অ্যানিমালস, দে উইল রিসাইড টুগেদার। লাইক অ্যানাদার এক্সাম্পল কুড বি ম্যানগ্রোভস। সো যেখানের মধ্যে একটা স্পেসিফিক ডিফারেন্ট ধরনের প্লান্টস অ্যান্ড অ্যানিমালসগুলো থাকবে, সেটাকে বলছি আমরা ইকোসিস্টেম ডাইভার্সিটি। রেইনফরেস্টের ডাইভার্সিটি একরকম হবে, ডেজার্টের ডাইভার্সিটি একরকম হবে, ওশানের ডাইভার্সিটি একরকম হবে, পন্ডের মধ্যে যে অর্গানিজমগুলো আছে তার ডাইভার্সিটি একরকম হবে। সো দ্যাট ওভারঅল কল্ড এজ ইকোসিস্টেম ডাইভার্সিটি। So India is a mega diverse country. Like out of India has one of the 17 ওয়ার্ল্ড মেগা বায়োডাইভার্সিটি হটস্পট যেটা আছে। ইন্ডিয়ার মধ্যে অ্যাপ্রক্স কত 45,000 প্লান্ট স্পিসিস রেকর্ডেড আছে, 90,000-এর উপরে অ্যানিম্যাল স্পিসিস রেকর্ডেড আছে। সো ওভারঅল দ্যাটস ওয়াই ইন্ডিয়া ইজ কল্ড এজ mega biodiverse country. Now as we have already discussed a little bit about why we need to classify them, so avoid confusion. So if we need to identify a plant, we have like different languages. In India itself we have a very diverse language or language diversity. So we name one plant by our local name, some other communities or the other language, that plant will be named as by their name. So we need a universal name for a particular plant or particular animal, that all the language speaking or different language speaking people will be identify a particular plant or animal by a single name. So that is, we need a like a scientifically valid name. Like for example, we call name that is Azardichata indica. তো যে নিম গাছের যে সাইন্টিফিক নেমটা, তো সেটা আমরা এই নামটা দিয়ে আমরা জানতে পারবো ইউনিভার্সালি, সেটা সেই নামই। যেমন ম্যাঞ্জিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গো ইংলিশে বলছি আমরা ম্যাঙ্গো, বেঙ্গলিতে আমরা বলছি আম। তো তার যে ম্যাঞ্জিফেরা ইন্ডিকা উইল বি ইউনিভার্সালি নোন, ইউনিভার্সাল নেম। সো অ্যান্ড দ্যাট টু অর্গানাইজ বাস্ট বায়োডাইভার্সিটি সিস্টেমেটিক্যালি আমরা সেটাকে ক্যাটাগরাইজ করব। দেন ট্রেস ইভলিউশনের রিলেশনশিপ, তাদের মধ্যে কী কী রিলেশনশিপ আছে সেটা স্টাডি করার জন্য। দেন টু সিম্পলিফাই স্টাডি অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ অর্গানিজমগুলোকে আমরা খুব সিম্পলি আইডেন্টিফাই যাতে করতে পারি। তো ফার্স্ট ক্লাসিফিকেশনটি কে করেছে? ফার্স্ট ক্লাসিফিকেশন অ্যাটেম্প্ট ওয়াজ ডান বাই অ্যারিস্টটল। সে কী করেছে, যে হ্যাবিটেটের উপরে,
যে ল্যান্ডের মধ্যে আছে, ওয়াটারের মধ্যে আছে, বা এয়ারের মধ্যে আছে, তাদের উপরে তাদেরকে ক্লাসিফিকেশন করা হয়েছে। তার সেই জন্য সেটাকে বলছি আমরা আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। মডার্ন ক্লাসিফিকেশন আমরা যে বেসড অন মরফোলজি হতে পারে, বাহ্যিক যে বৈশিষ্ট্য সেটার উপরে, অ্যানাটমি হতে পারে, মলিকুলার ডাটা, আরএনএ সিকোয়েন্সিং। তো ডিফারেন্ট ধরনের সিকোয়েন্স, মলিকুলার সিকোয়েন্স থেকে মরফোলজি থেকে মলিকুলার অ্যানাটমি সবগুলো ক্যারেক্টারিস্টিক্স কম্বাইন করে আমরা মডার্ন ক্লাসিফিকেশন সিস্টেমটা ডেভেলপ করেছি। সো 3 domains of classification that is done by Carl OC, and their classification is based on the 16S rRNA sequence, which is important. So in the exam it may be asked that the 3-domain system of classification was based on which of the following, like it would be based on 16S rRNA sequencing. So the domain, 3 domain basically, one is bacteria, that is eubacteria, one is archaea, that is archaebacteria, and another is eukarya. So these are the major 3 domains of life basically. So bacteria, that is true bacteria, and there are prokaryotic. The prokaryotic and eukaryotic cell we have discussed in another lecture. So prokaryotic cells are made up of peptidoglycan cell wall. Like in case of plants, we will see that the cell wall is made up of cellulose. In case of fungus, we will see the cell wall is made up of chitin. So the bacteria is made up of peptidoglycan. So they can be of autotroph like cyanobacteria, they can be of heterotroph like pathogens, different pathogens. So autotroph means the bacteria that are capable of producing their own food, যে ব্যাকটেরিয়াটা নিজের খাবার নিজে তৈরি করতে পারতেছে তাদেরকে আমরা অটোট্রফিক ব্যাকটেরিয়া বলছি। আর যারা অন্য অর্গানিজমের উপরে ডিপেন্ডেন্ট থাকবে তাদেরকে আমরা হেটারোট্রফিক অর্গানিজম বলবো। আর্কি ব্যাকটেরিয়া মেইনলি তাদের মধ্যে কোনো সেল ওয়াল থাকবে না, সেল ওয়ালের মধ্যে পেপটাইডোগ্লাইকান থাকবে না। দে আর এনশিয়েন্ট ব্যাকটেরিয়া অ্যান্ড ইউনিক লিপিড সেল মেমব্রেন থাকবে তাদের মধ্যে। তারা এক্সট্রিমোফাইলস, এক্সট্রিমোফাইলস মিন তারা একটু এক্সট্রিম এনভায়রনমেন্টে সার্ভাইভ করতে পারবে। মিথানোজেন্সেরা ক্যাটেলের রিউমেনের মধ্যে থাকবে। থার্মো অ্যাসিডোফাইলস যেটা হট স্প্রিংয়ের মধ্যে থাকছে। হেলোফাইলস যেগুলো সল্টি লেকের মধ্যে থাকছে। তারা একটু এক্সট্রিম একটু এনভায়রনমেন্টের মধ্যে সার্ভাইভ করছে, তাদেরকে সেই জন্য আর্কি ব্যাকটেরিয়া বলা হচ্ছে, আর এক্সট্রিমোফাইলস। ইউকেরিয়া যেখানের মধ্যে প্রোটিস্ট, ফাঞ্জাই, প্লান্টস, অ্যানিমেলস এই সবগুলো থাকছে। তো 3টা ডোমেইন, ব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, and this 3-domain classification was given by Carl OC, and it was based on 16S rRNA sequencing. Now if we discuss little bit about the taxonomy basically naming, describing and classifying organisms, তাদেরকে নামকরণ করা, তাদেরকে তার বৈশিষ্ট্যগুলো নোট ডাউন করা এবং তাদেরকে ক্যাটাগরাইজ করা। তো এটা ইজ পার্ট অফ ট্যাক্সোনমি, অ্যান্ড ট্যাক্সোনমি নামটাকে কোয়েন করেছিল এপিডি ক্যান্ডোলিন 1813, ঠিক আছে। তো ট্যাক্সোনমি যেটা থিওফ্রাস্টাস হলো ফাদার অফ বটানি, অনেক সময় কোশ্চেনের মধ্যে জিজ্ঞেস করে হু ইজ দ্য ফাদার অফ বটানি, অ্যান্ড হু ইজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি, দ্যাট ইজ ক্যারোলাস লিনিয়াস ইজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি। সিস্টেমেটিক যে টার্মটা সেটাও কে দিয়েছিল? লিনিয়াস দিয়েছিল। কোনখানে? সিস্টেমা নেচারি। তো এই ইনফরমেশনগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে আমাদের। এটা পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করতে পারে যে সিস্টেমেটিক টার্মটা কে দিয়েছে, বা সিস্টেমেটিক টার্মটা প্রথম কোন বইতে বা কোন পাবলিকেশনে ইউজ করা হয়েছে, দ্যাট ইজ সিস্টেমা নেচারি। সো সিস্টেমেটিক্সের মধ্যে আমরা কী দেখছি? সিমিলারিটিস, ডিফারেন্সেস অ্যান্ড ইভলিউশনের রিলেশনশিপ, তাদের মধ্যে কী কী বৈশিষ্ট্য মিল আছে, কী কী বৈশিষ্ট্যের বৈষম্যতা আছে, তাদের মধ্যে কী কী তারা কীভাবে ইভলভ হয়েছে সেইগুলোর সম্বন্ধে আমরা যখন দেখি ওভারঅল, দ্যাট ইজ সিস্টেমেটিক্স। তো ইন ট্যাক্সোনমি হোয়াট আর দ্য ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ট্যাক্সোনমি? ক্লাসিক্যাল ট্যাক্সোনমি যেটা মরফোলজি, অ্যানাটমি, এগুলো এমব্রায়োলজি এসব উপরে আমরা ক্লাসিফাই করে থাকি। ক্লাসিক্যাল ট্যাক্সোনমি ইজ বেসিক্যালি বেসড অন দ্য মরফোলজি, অ্যানাটমি, এমব্রায়োলজিক্যাল ক্যারেক্টার্স। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি যেখানের মধ্যে আমরা ইউজ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস টু ক্যাটাগরাইজ স্পিসিস, দ্যাট ওয়াজ ডেভেলপড বাই Neath and Sokal in 1963, that is numerical taxonomy. Experimental taxonomy, that is includes cytology, genetics, physiology, ecology, all those things, and these informations are used to classify organisms are known as experimental taxonomy. Chemotaxonomy যখন কেমিক্যালস, বায়োকেমিক্যালসগুলোর উপরে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টসের উপরে বেস করে সেটা ক্লাসিফিকেশন বেসড অন দ্য কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট প্রেজেন্ট ইনসাইড দ্য সেল অর এ organism, like proteins, amino acid, secondary metabolites. So all those things, when the chemical constituents are included to classify organisms, will be called as chemotaxonomy. Next is molecular taxonomy.
মলিকুলার ট্যাক্সোনমি যেখানে মলিকুলসগুলো যেরকম ডিএনএ, আরএনএ, প্রোটিন সিকোয়েন্সিং, আরএনএ সিকোয়েন্সিং, এগুলার ইনফরমেশন দিয়ে আমরা যখন ক্লাসিফিকেশন করব সিকোয়েন্সিং দিয়ে সেটা তাদেরকে বলবো আমরা মলিকুলার ট্যাক্সোনমি। যখন মলিকুলার ডাটা যেমন ডিএনএ স্ট্রাকচার, আরএনএ স্ট্রাকচার এগুলোর উপরে বেস করে সেটা। যে সিস্টেমেটিক্সের মধ্যে আমরা একটু ডিসকাস করেছিলাম, সিস্টেমেটিক ফার্স্ট কয়েন করেছিল ক্যারোলাস লিনিয়াস। তো সিস্টেমেটিক অ্যাকর্ডিং টু সিম্পসন সিস্টেমেটিক্সের মধ্যে কী থাকবে? ক্লাসিফিকেশন, নমেনক্লেচার, ইভলিউশনারি রিলেশনশিপ, তিনটাই থাকবে। Now concepts of species. Species basically is a basic unit of classification. একদম সবচেয়ে simplest unit of classification is species. তো species ফার্স্ট যে ডিফাইন করেছে অ্যাকর্ডিং টু আর্নেস্ট মেয়ার ইন 1942, স্পিসিস যেগুলো হলো এ গ্রুপ অফ সিমিলার ইন্ডিভিজুয়াল, একটা সেম স্পিসিসের থাকবে ক্যাপেবল অফ ইন্টারব্রিডিং, তাদের মধ্যে ব্রিডিং হবে অ্যান্ড প্রডিউসিং ফার্টাইল অফস্প্রিং অ্যান্ড রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড ফ্রম আদার গ্রুপ। সো দিস ইজ a group of similar individuals belonging to similar species. They are capable of interbreeding and produce fertile offsprings that are reproductively isolated from other groups. তো ওইটাকে বলবো আমরা স্পিসিস, অন্যান্য গ্রুপের থেকে আলাদা থাকবে, তারা নিজেদের মধ্যে রিপ্রোডাকশনটা করবে এবং দে উইল বি এবল টু প্রডিউস ফার্টাইল অফস্প্রিং। সো দিস উইল বি কল্ড এস স্পিসিস। তো দেয়ার আর সেভারাল স্পিসিস কনসেপ্ট that are been given based on like morphological species concept, based on visible trait, যেটা যে বাহ্যিক আমরা বৈশিষ্ট্য যেটা লক্ষ্য করতে পারছি সেটার উপরে বেস করে সেটা যখন স্পিসিসটার ডেভেলপ করা হয় সেটাকে বলছি আমরা মরফোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট যেটা রিপ্রোডাক্টিভ আইসোলেশনের উপরে ডিপেন্ড করে, যেখানে কিছু এনভায়রনমেন্টাল ভেরিয়েবল, জিওগ্রাফিক্যাল ভেরিয়ার থাকতে পারে যেটার মধ্যে দুটা গ্রুপ রিপ্রোডাক্টিভলি সেপারেট থাকে। ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট যেখানে আমাদের ইভলিউশনারি রিলেশনশিপ দেখে আমরা স্পিসিসগুলোকে ক্যাটাগরাইজ করব। ইকোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট যেখানে বেসড অন নিচ বা অকুপেন্সি, যে কোন এরিয়াতে কোন হ্যাবিটেটে সেটা থাকছে সেটার উপরে বেস করে সেটাকে আমরা ডিসকাস করব। ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমিক হায়ারার্কি বেসিক্যালি ওয়াজ গিভেন বাই লিনিয়াস ইন 1758, যেখানে মধ্যে মানে স্টেপ ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট অফ ক্যাটাগরিজ যেগুলো ফ্রম হায়ার টু লোয়ার র্যাঙ্ক, সেটাকে বলছি আমরা ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো র্যাঙ্ক যেগুলো যেরকম কিংডম ইজ ওয়ান র্যাঙ্ক এরকমভাবে। তো হোয়াট আর দ্য 7 মেজর ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ যেটা হায়ারার্কির মধ্যে আছে? ফার্স্ট একদম উপরে আছে কিংডম, দ্যাট ইজ লাইক প্লান্টি, অ্যানিমেলিয়া, লাইক দ্যাট। দেন আসবে ফাইলাম অর ডিভিশন, ফাইলাম ফর অ্যানিম্যাল অ্যান্ড ডিভিশন ফর প্লান্ট। তারপরে আসবে ক্লাস যেখানের মধ্যে রিলেটেড অর্ডারগুলো থাকবে, অর্ডারের মধ্যে থাকবে রিলেটেড ফ্যামিলির মধ্যে থাকবে অনেকগুলো রিলেটেড জেনারের মধ্যে থাকবে অনেকগুলো ক্লোজলি রিলেটেড স্পিসিস। তারপরে স্পিসিস সবচেয়ে থেকে বেসিক ইউনিট, একদম সবচেয়ে ছোট একদম বেসিক ইউনিট ইজ অফ ট্যাক্সোনমি ইজ স্পিসিস। তো তার অ্যারেঞ্জমেন্টটা কী হবে? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস অ্যান্ড স্পিসিস। দিস উইল বি দ্য ট্যাক্সোনমিক হায়ারার্কি, সিকোয়েন্স অফ ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো একটা নিমোনিক যেটা মনে রাখতে সাহায্য করবে, কিং ফিলিপ কেম ওভার ফর গুড সোপ। তো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস অ্যান্ড স্পিসিস। তো দিস ইজ দ্য অর্ডার অফ ট্যাক্সোনমিক হায়ারার্কি। নেক্সট দ্য বায়োনমিক্যাল নোমেনক্লেচার। বায়োনমিক্যাল নোমেনক্লেচার অলসো গিভেন বাই ক্যারোলাস লিনিয়াস, যেটা স্পিসিস প্ল্যান্টারাম। স্পিসিস প্ল্যান্টারাম সে এই বইটার মধ্যে সে পাবলিশ করেছিল ইন 1753। তো বায়োনমিক্যাল মিনস এখানে দুইটা কম্পোনেন্ট থাকবে, দুইটা ওয়ার্ডস থাকবে, যেখানের মধ্যে একটা থাকবে জেনেরিক এপিথেট, একটা থাকবে স্পেসিফিক এপিথেট। যেরকম হোমো সেপিয়েন্স, তো হোমো হবে আমাদের জেনেরিক এপিথেট আর সেপিয়েন্স হবে আমাদের স্পেসিফিক এপিথেট। সেমভাবে যেমন মেঞ্জিফেরা ইজ জেনেরিক এপিথেট, ইন্ডিকা ইজ স্পেসিফিক এপিথেট। সো দিস হোয়াট ইজ দ্য why we are using this nomenclature? তো দিস ইজ বেসিক্যালি একটা ইউনিভার্সাল স্টেবল ও স্ট্যান্ডার্ডাইজড নেম প্রোভাইড করা ফর ইচ অ্যান্ড এভরি স্পিসিস, যাতে প্রত্যেকটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতে থাকুক সবাই ওই গাছটাকে ওই নামেই জানতে পারবে, যদিও তাদের কমন নেম ডিফারেন্ট হতে পারবে, বাট তার একটা ইউনিভার্সাল একটা নেম থাকবে যেটা ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালিড থাকবে। সো দ্যাট ইজ দ্য পারপাস অফ গিভিং দ্য নেম। তো জেনেরিক এপিথেট সবসময় ক্যাপিটাল লেটারে যে শুরু হবে, আর স্পেসিফিক এপিথেট সবসময় স্মল লেটার দিয়ে শুরু হবে। নেক্সট হলো কিস। তো কিস যেটা কি রুল আর কি মেনলি,
যে এই যে নামকরণ আমরা করব তার কী কী রুল। তো সবগুলো সায়েন্টিফিক নেম আমরা ইটালিসাইজ করতে হয়, ইটালিক্সে লেখা হয়, ল্যাটিন ল্যাঙ্গুয়েজে লেখা হয়। তো ইট কনসিস্ট অফ দুইটা ওয়ার্ড থাকবে, জেনাস থাকবে, স্পিসিস থাকবে। তো জেনাস স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার আর স্পিসিস স্টার্টস উইথ স্মল লেটার, যেটা হোমো যেটা এইচ ক্যাপিটাল হবে, সেপিয়েন্সের এস স্মল হবে, লাইক পাইজাম স্যাটাইভাম, পাইজাম পি ক্যাপিটাল এস স্মল। তো নেম শুড বি ইটালিসাইজড ইন প্রিন্ট, প্রিন্টের যখন আমরা লিখি তখন একটু বাঁকা হরফে লিখি, আর যখন আমরা নিজে হাতে লিখবো তখন সেটাকে আমরা আন্ডারলাইন করব, এরকমভাবে একটু বাঁকা হরফে থাকবে, আর যখন আমরা হাতে লিখবো তো এরকমভাবে আমরা আন্ডারলাইন করব, দ্যাট ইজ দ্য রুল। নেম অফ দ্য অথর, অথরের নাম আমরা লাস্টের দিকে লিখবো, যেটা এরকমভাবে এল ডট মিনস লিনিয়াস। তো দের কিস, মনোগ্রাফস, ফ্লোরা, এগুলো একটু সম্বন্ধে একটু ডিসকাস করি। তো ফ্লোরা বেসিক্যালি যে ডিফারেন্ট ধরনের প্লান্টস একটা পার্টিকুলার এরিয়াতে পাওয়া যায় তাকে বলছি আমরা ফ্লোরা। ম্যানুয়াল যেটা একটা মানে স্পিসিসকে আইডেন্টিফিকেশন করার জন্য আমাদের হেল্প করবে, যেখানে মধ্যে তার ক্যারেক্টারগুলো নোটেড থাকবে, যেটাকে বলছি আমরা ম্যানুয়ালস। মনোগ্রাফ যেখানে একটা স্পিসিসের সব ডিটেলসগুলো থাকবে, সেটাকে বলছি আমরা মনোগ্রাফ। ক্যাটালগ হচ্ছে একটা লিস্ট অফ স্পিসিস, একটা ডকুমেন্ট যেটার মধ্যে সবগুলো স্পিসিসের লিস্ট থাকবে, সেটাকে বলছি আমরা ক্যাটালগ। অ্যাডভান্স টপিকের মধ্যে যদি আমরা দেখি, ফাদার অফ ট্যাক্সোনমি ক্যারোলাস লিনিয়াস, ফাদার অফ ইন্ডিয়ান ট্যাক্সোনমি ইজ শান্তাপাও, father of botany Theophrastus, father of zoology is Aristotle. So these are the few important points needs to remember. Now tools of taxonomy. The tools of taxonomy basically the practical tools and reference collections that helps us to identify, classify and preserve the materials. So যেখানের মধ্যে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করে আইডেন্টিফিকেশন করতে পারবো, ক্লাসিফিকেশন করতে পারবো, প্রিজার্ভেশন করব, সেগুলাকে যেটা বলছি আমরা টুলস অফ ট্যাক্সোনমি। এখানের মধ্যে মেজর টুলসের মধ্যে বা ট্যাক্সোনমিক এইডের মধ্যে আমাদের আছে হারবেরিয়াম, বোটানিক্যাল গার্ডেন, মিউজিয়াম অ্যান্ড জু। তো এগুলো সম্বন্ধে একটু আমরা যদি দেখি, তো হারবেরিয়াম বেসিক্যালি একটা স্টোর হাউস, একটা ঘর যেখানে আমাদের ড্রাইড, প্রেসড অ্যান্ড প্রিজার্ভ প্লান্ট স্পেসিমেন্স, যেগুলো একটা শিটের মধ্যে প্রেস করে ড্রাই করে সেটাকে রেখে দেওয়া হয়, যেটাকে বলছি আমরা হারবেরিয়াম শিট। হারবেরিয়াম শিটের মধ্যে কী থাকবে, একটা লেবেল থাকবে যেটার মধ্যে সায়েন্টিফিক নেম থাকবে, কমন নেম থাকবে, ফ্যামিলি থাকবে, কালেক্টর কে কালেক্ট করেছে তার থাকবে, ডেট অফ কালেকশন, প্লেস কোন জায়গা থেকে কালেক্ট করা হচ্ছে, সবগুলো ডিটেলস সেটার মধ্যে থাকবে। তো মেজর ফাংশনটা কি, একটা রেফারেন্স হিসেবে যেই স্পিসিসটা এই জায়গার মধ্যে পাওয়া যায়, যেটা ট্যাক্সোনমিক স্টাডিতে অনেকটা হেল্পফুল হয়। হেল্পস ইন আইডেন্টিফাই নিউ কালেক্টেড স্পিসিস, যেটা যদি একটা প্রিজার্ভ স্যাম্পল থাকে আর যদি আমরা নতুন একটা স্পিসিস পাই তার সাথে কম্পেয়ার করে আমরা সেটাকে আইডেন্টিফিকেশন করতে পারবো। প্রোভাইডস ইনফরমেশন ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিজনালিটি, কোন সিজনে সেটা পাওয়া যাচ্ছে, কোন জায়গাতে সেটা পাওয়া যাচ্ছে, ওইগুলো সম্বন্ধে আমাদেরকে ইনফরমেশন দেবে ওই হারবেরিয়াম। তো ফেমাস কিছু হারবেরিয়া যদি দেখি, কিউ বোটানিক্যাল গার্ডেন, কিউ হারবেরিয়াম, দ্যাট ইজ লন্ডন ইউকে, দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হারবেরিয়াম, দ্যাট ইজ হাওড়া, ওয়েস্ট বেঙ্গলে, সেটা হলো ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে থেকে বড়। তাছাড়া ইন্ডিয়ার মধ্যে আরেকটা ফেমাস হারবেরিয়াম আছে যেটা হলো NBRI, ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, NBRI, যেটা লখনৌতে আছে। তো এগুলো হলো বেসিক ইম্পর্টেন্ট কিছু হারবেরিয়াম। নেক্সট হলো বোটানিক্যাল গার্ডেন বেসিক্যালি যেখানে লিভিং প্লান্টসগুলো গ্রো করা হয়, তার মধ্যে তার আইডেন্টিফাইড থাকবে, তার মধ্যে একটা লেবেল লাগানো থাকবে, তার সায়েন্টিফিক নেম, কমন নেম, ফ্যামিলি, এগুলো থাকবে, অ্যান্ড দ্যাট ইজ বেসিক্যালি ইউজড ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ পারপাসেস। যেখানের মধ্যে আমরা যে লিভিং স্পেসিমেন্সটা দিয়েছি, আমরা যদি মানে অনেক সময় যে এক্সকারশনের মধ্যে স্টুডেন্টগুলোকে পাঠিয়ে সেখানের মধ্যে আমরা প্লান্টসগুলোর আইডেন্টিফিকেশন শেখাতে পারবো। তো দ্যাট ইজ বেসিক্যালি রিসার্চ অ্যাজ ওয়েল এস এডুকেশন পারপাসে আমরা ইউজ করছি, যেখানে লিভিং স্পেসিমেন্টগুলো রাখা হয়, দ্যাট ইজ বোটানিক্যাল গার্ডেন, হোয়ার live plant species are grown and they are identified label with scientific name and common name also including their families. So they provide living reference, একটা জীবিত একটা রেফারেন্স আমরা দিচ্ছি। যেখানে হারবেরিয়ামের মধ্যে আমরা ডেট সেটাকে প্রেস করে আমরা ড্রাই করে রেখে দিচ্ছিলাম। ex-situ কনজারভেশন, সেটাকে ex-situ কনজারভেশন মিনস যেটাকে আমরা তার যে জেনারেল হ্যাবিটেটের বাইরে সেটাকে আমরা কনজার্ভ করে রাখছি, বাঁচিয়ে রাখছি, যেটা ex-situ কনজারভেশন বলছি। তাছাড়া এজ এ সেন্টার ফর ট্যাক্সোনমিক, ইকোলজিক্যাল অ্যান্ড হর্টিকালচারাল স্টাডিজ, যেখানের মধ্যে আমরা স্পিসিসগুলো ট্যাক্সোনমি দেখতে পারবো, ইকোলজিক্যাল অ্যাসপেক্ট, হর্টিকালচারাল অ্যাসপেক্ট সবগুলো আমরা স্টাডি করতে পারবো। তাছাড়া এডুকেট পাবলিক অ্যাবাউট প্লান্ট ডাইভার্সিটি। তো ফেমাস কয়েকটা বোটানিক্যাল গার্ডেন যদি দেখি, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিউ, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন যেটি হাওড়া,
for Lloyd Botanical Garden of Darjeeling. These are the common or the famous botanical garden present in India as well as in the world. Next is museum. Museum যেখানের মধ্যে আমরা mainly preserve করি plant animal sample as well as plant sample for reference and educational purposes. যখন it's located in school হতে পারে, college হতে পারে, university হতে পারে, or some other areas যেখানের মধ্যে আমরা ওই স্পেসিমেনগুলোকে প্রিজার্ভ করে রাখবো ফর এডুকেশনাল পারপাস এন্ড রিসার্চ পারপাসেস। সেখানের মধ্যে স্মল এলিমেন্টগুলোরে প্রিজার্ভ করে রাখতে পারবো ফরমালিন অর অ্যালকোহলের মধ্যে জারের মধ্যে রেখে। ইনসেক্টগুলোরে রাখতে পারবো পিন করে একটা কার্ডবোর্ডের মধ্যে, ড্রাই অ্যান্ড প্রিজার্ভ ইনসেক্ট বক্স থাকতে পারে। স্কেলেটনগুলোকে স্কেলেটন অর বোনস প্রিজার্ভ ফর দ্য স্টাডি। স্টাফড অ্যানিমালস অর বার্ডস এগুলোকে আমরা প্রিজার্ভ করে রেখে দেব as a reference purpose as well as for educational purposes. So function of museum is to provide specimen to study and comparison, also act as a reference center for research, and also helps in the preserve endangered and extinct species specimen গুলোকে আমরা ওখানে প্রিজার্ভ করে রাখতে পারবো। Next is zoological park. Zoological park is basically where the animals are kept in protected enclosure under proper human care with facilities for public viewing and research also. যেখানের মধ্যে মানে অ্যানিমেলগুলোকে আমরা প্রোটেকশনের মধ্যে হিউম্যান কেয়ারের প্রোটেকশনের মধ্যে রাখছি, যেখানের মধ্যে কি থাকতে পাবলিক তারাও সেটাকে দেখতে পারতেছে, তার সাথে সেটা রিসার্চ পারপাসেও ইউজ হতে পারে। তার ফাংশনটা কি, নর্মালি আমরা এন্ডেঞ্জার স্পিসিস যদি থাকে সেটাকে আমরা ওই জায়গার মধ্যে উইথ প্রপার কেয়ার আমরা প্রিজার্ভ করে রেখে দিতে পারি। দেন provides opportunity to study animal behavior and biology. ওই অ্যানিমেলটা কীভাবে বিহেভ করছে, কীভাবে রিপ্রোডিউস করছে, ওই জিনিসগুলো আমরা স্টাডি করতে পারি যখন ওই স্যাম্পলটা আমাদের কাছে জুলজিক্যাল পার্কে অ্যাভেলেবেল থাকে। ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং পিপল। ওই অ্যানিমালটার বিহেভিয়ারগুলো যদি জানি তো উই উইল বি অ্যাওয়ার হোয়েন উই সি দ্যাট অ্যানিমাল ইন দ্য ওয়াইল্ড, উই উইল বি মোর কশিয়াস অ্যাবাউট দ্যাট। অ্যান্ড ইট অলসো প্রোভাইড অ্যাক্সেস টু কনজারভেশন। যখন তার হ্যাবিটেটগুলো যদি নষ্ট হয়ে যায় তখন আমরা সেটাকে ওই প্রোটেক্টেড এরিয়ার মধ্যে উইথ প্রপার কেয়ার আমরা সেটাকে প্রোটেক্ট করে রাখতে পারবো। ফিউ ফেমাস জুস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান জুলজিক্যাল পার্ক, দ্যাট ইজ দিল্লি, Mysore Zoological Park, that is Sri Chamarajendra Zoological Garden, then Nandankanan Zoological Park, Odisha. So these are the few famous zoos present in India. So if we overall compare among them, the herbarium basically for the plant study, dried and preserved specimens are kept. Example is Kew Botanical Herbarium. Botanical garden যেখানে প্লান্টসগুলো লিভিং প্লান্টসগুলো রাখা হয়, লিভিং পার্ট, যেমন ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন। মিউজিয়াম যেখানে প্লান্ট আর অ্যানিমালগুলো প্রিজার্ভ করে রাখা হয়, ডেড স্পেসিমেনগুলোকে প্রিজার্ভ করে রাখা হয়, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মিউজিয়াম। জু যেখানে অ্যানিমালসগুলোকে কনজারভেশন করা হয় অ্যান্ড লিভিং অ্যানিমালসগুলো রাখা হয়, দ্যাট ইজ জুলজিক্যাল পার্ক। Mysore Zoo, National Zoo of Delhi. These are the few examples. So with that we came to end of this particular lecture. So stay tuned for the next lecture. We will be discussing on the biological classification, 5 kingdom classification, then animal kingdom and the plant kingdom classification in details. So stay tuned. Thank you all.